আমাদের লাউ গাছ বা অন্যান্য গাছের জন্য উপযুক্ত খাবার কি? বিশেষ করে এই সময়ে লাউ গাছের উপযুক্ত খাবার খুবই জরুরি। যা খেয়ে গাছের লাউগুলো আলহামদুলিল্লাহ ঠিক এতটাই যেন বড় হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আমাদের কোরবানির ঈদ চলে গেছে, আজ 2 দিন হয়ে গেছে আর অনেক বেশি টায়ার্ড। কিন্তু আপনাদের সাথে আজ আমি যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি তার বিষয়বস্তু হচ্ছে আমার সুখ দুঃখের লাউ গাছগুলোর আপডেট আমি দেব, আর গাছের জন্য উপযুক্ত কি খাবার তা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন যে তকদিরের থেকে বেশি কেউ দিতে পারে না। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার সুখ দুঃখের লাউ গাছ, যার প্রত্যেকটি সন্ধান আমি পেয়েছি। আর কত চমৎকারভাবে লাউগুলো বাড়ছে আপনারাই দেখতে পাচ্ছেন। আমি অলরেডি একটি কেটেছি, আজ আমি এই 2টি লাউই কেটে ফেলবো। ঈদের পর এত বেশি শাকসবজি হয়ে গেছে যে সবগুলো একটু একটু করে খেয়েও আসলে প্রতিদিন শেষ করা যাচ্ছে না। তো আজ আমি যেই জিনিসটি আপনাদেরকে পয়েন্ট আউট করব, আশা রাখছি আপনারা সবাই খুব ভালো করে বুঝতে পারবেন। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন, এতে করে আজকের ভিডিওতে আপনারা যে ইনফরমেটিভ যে তথ্যগুলো পাবেন, এতে করে অনেকেরই মনের বাসনা যা নষ্ট হয়ে যায় আবার রিগেইন হবে। এই হচ্ছে আমার মাচার একবারে শেষের পাশে যে লাউ গাছগুলো সেইগুলো, আর এই হচ্ছে মাঝখান এখনও খালি আছে, আর ওই হচ্ছে ওই মাচা। তো এখানেও শুকর আলহামদুলিল্লাহ আমি আপনাদের দেখিয়েছিলাম 5টি লাউয়ের আমি পরাগায়ন করেছি। পরাগায়ন করার পর লাউ গাছগুলো বেঁচে গেছে, কিন্তু আমার যে লস বা ক্ষতি হয়েছে চলুন আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। তা হচ্ছে আমি যখনই পলিনেশন করার পর পলিনেট করেছি, এই যে দেখুন, আমি পরশুদিন দেখি যে এই যে আমরা যে নিচ দিয়ে কিন্তু ব্যাগগুলো খুলে রাখতে হয়, এই যে ছিঁড়ে রাখতে হয়, ছিঁড়ে রাখার কারণে আমি পরশুদিন এসে দেখি যে আমার এই প্যাকেটের ভিতরে 5টি মাছি ঢুকে আরাম করে বসে আছে। আর এই যে লাউটি, এই লাউটির প্যাকেটেও 3টি মাছি। 2টি তো আমি সরাতে পেরেছি, একটি একেবারেই আঠার মতন বসেছিল, যে কারণে এই যে দেখুন 2টি লাউয়ের নিচ দিয়ে পচন ধরেছে। আমি আগেও বলেছি অন্যান্য যত ক্ষতিকর জিনিস আছে সব থেকে ক্ষতিকর হচ্ছে এই সামারে মাছি। ওরা বিভিন্ন জায়গা থেকে রোগ বহন করে। আলহামদুলিল্লাহ বাকি যে 3টি লাউ তা বেঁচে আছে। আজকের ভিডিওর বিষয়বস্তু লাউ কটি হয়েছে, লাউ কিভাবে টিকে আছে, কিভাবে টিকে থাকবে তা নয়। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে লাউ গাছের বা অন্যান্য গাছের মূল যে খাদ্য তা কি। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যে জিনিসটি গ্যাদার করেছি তা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে দেখুন গাছপালা নড়াচড়া দেখেই বুঝতে পারছেন যে আজকে ওয়েদারের তাপমাত্রা কেমন হতে পারে। আর এটি শুধু আজকের ওয়েদার নয়, গত 11 দিনের এই অবস্থা। তো এই যে দেখুন আমার লাউ গাছগুলো কিন্তু একেবারেই স্টপ হয়ে গেছে। সেকেন্ড যে কাটিং করার পর আমি যে সেকেন্ড জেনারেশনের কাট করেছি, তারপর এই যে দেখুন আমার যে 3য় জেনারেশনের ডাল বের হয়েছে, এই যে এই 3য় জেনারেশনের ডাল শুধু এই পর্যন্ত। আর এই যে দেখুন মাথায় একটি লাউ। এরপর আর লাউ গাছ মোটেও বাড়ছে না। শুধু ওই পাশে নয়, আমি এই পাশেও দেখাবো আপনাদের। এই যে দেখুন একেবারেই স্টপ হয়ে আছে। তো আমি আপনাদের সাথে যেটি শেয়ার করতে যাচ্ছি, আমরা যত ধরনের খাদ্যই দেই না কেন, বুস্টারই দেই না কেন, জৈব সার এটা দিচ্ছি ওটা দিচ্ছি লাউ গাছের গ্রোথের জন্য, বৃদ্ধির জন্য, ভালোর জন্য, সবুজ থাকার জন্য, অধিক লাউয়ের জন্য, এমনকি লাউগুলো খুব দ্রুত হারে বাড়ানোর জন্য। এই যে দেখুন ছোট্ট পরিসরে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে ডালটি, এই ডালে এই যে দেখুন যে সেকেন্ড জেনারেশন কাট করার পর এই যে 3rd জেনারেশনের শুরু, এই যে দেখুন এই পর্যন্ত আসার পর কিন্তু স্টপ। এখন যদি এই ডগাটি না বাড়ে আপনাদের লাউ কোথা থেকে ধরবে আপনারাই বলুন। একেবারে স্টপ হয়ে আছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওয়েদার। গত 11 দিনে রৌদ্রের কোনো বালাইও দেখিনি, এত ঠান্ডা যাচ্ছে, এমনকি আমি কি বলবো খুবই ঠান্ডা যাচ্ছে। গাছগুলো হেলাদোলা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমাদের লাউ গাছের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট খাবার তা হচ্ছে সূর্যের তাপ, আলো, বাতাস এবং হাওয়া।
এই যে জিনিসগুলো আমি উল্লেখ করলাম, এই জিনিসগুলো ছাড়া আমরা যত ধরনের খাদ্য, যত ধরনের বুস্টারই দেই না কেন সবই বেকার। গত 11 দিনে সূর্যের কোনো বালাইও ছিল না, এই ঠান্ডায় গাছগুলি স্টপ হয়ে আছে। লাউ তো ধরেছে, লাউও বাড়ছে, এমনকি পলিনেটের ভিতরে মাছি গিয়ে আমার লাউ দুটো পচিয়েও দিয়েছে। তো গাছের জন্য যে মূল খাদ্য তা হচ্ছে সূর্যের তাপ, এনাফ পরিমাণে তাপ এবং গরম। লাউ গাছের জন্য দেখা গেল যে একটানা 2 সপ্তাহ অনেক বেশি রোদ হবে, কড়া রোদ, আর 2 দিন বৃষ্টি হবে। বেস্ট ওয়েদার ফর দ্য বটল গার্ড। কিন্তু 11 দিন যাবৎ রোদ্রের কোনো বালাই নেই, শুধু ঠান্ডা। এই ঠান্ডায় গাছ একেবারে স্টপ হয়ে গেছে। আর এই যে মাছি এসেছে, এর কারণ কি? গত 6-7 দিন একটানা বৃষ্টি হয়েছে, কোনো প্রকারের বাগ কিলার এতে কাজ করবে না, কারণ বৃষ্টির কারণে যে কোনো ধরনের বাগ কিলার একেবারেই ধুয়ে যায় এক্সেপ্ট দ্য নিম অয়েল। নিম অয়েল স্প্রে করার কারণে কোনো গাছের কোনো ক্ষতি হবে না, এটা গ্যারান্টি। আমি অন্যান্য বাগ কিলার দেওয়ার ফলেও কিন্তু দেখুন পাতা টাতা একেবারেই কিন্তু সুরক্ষিত আছে। কিন্তু ওই যে পলিনেট যে আমি দিয়েছি, সেই নেটের ভিতরে, পলিব্যাগটির ভিতরে মাছি ঢুকে আমার 2টি লাউয়ের পচন ধরিয়েছে। তো নিম অয়েল দেওয়ার কারণে কোনো ক্ষতি হয় না। আর এবছর 2023-তে এই পর্যন্ত আমি নিম অয়েল বানাইনি, স্প্রে করতে পারিনি, সেই সুযোগ এবং সময় আসলে আমার হয়েই ওঠেনি। তো যে কারণে এই যে দেখুন, আজকে আমি যদি লাউ গাছগুলোতে নিম অয়েল স্প্রে করতাম এবং এই লাউগুলো যখনই পরাগায়ন করেছি পলিনেট করার আগে, পলি ব্যাগগুলোর আগে যদি আমি একটু নিম অয়েল স্প্রে করতাম, তাহলে কিন্তু এই স্বাদের লাউগুলো আমার পচন ধরতো না। ওই যে দেখুন, ওই ব্যাগে এবং এই দুটি পচন ধরেছে। এই যে মাত্র স্টার্টিং পয়েন্ট, এখনও এই দুটিকে তুলে আপনারা হালকা পাতার সাথে একটু কেটে ভাজি খেতে পারবেন। তো খাওয়াটিও ইম্পর্টেন্ট না, গাছের জন্য যে মূল খাদ্য লাউ গাছের জন্য তা হচ্ছে সূর্য, গরম এবং তাপ। আমি যে ঘরে গাছগুলো বানিয়েছি, প্রায় রোদ উঠলে আমার কনজারভেটরিতে 40 ডিগ্রি তাপমাত্রা হয়, তা আমি অনেক আগেও আপনাদেরকে এক্সপ্লেন করেছি। কিন্তু বাহিরে আসার পর তারা কিন্তু শুরুতে রোদ পেয়েছে, ভালো রোদ পেয়েছে, যে কারণে গাছগুলো তরসর করে কিন্তু মাচায় উঠেছে। আর যে খুশিতে এই যে দেখুন, আমি কিন্তু যে কাজটি করেছি, মাচায় এত পাতা হয়েছিল, কিছু ফ্রেন্ডদের দিয়েছি, আমি নিজেও শাক খেয়েছি, এটা সেটা খেয়েছি। তারপরে এই যে দেখুন, ঠান্ডা এত বেশি, আমি একটি ডগা যদি দেখাই আপনারা অনেকটাই রিয়েলাইজ করতে পারবেন। এই যে দেখুন কতটা নেতিয়ে গেছে, এই যে দেখুন। তো এই পুরো ডালটি আমি কেটে ফেলবো। এই যে দেখুন, মুঠ ভরলে পুরো নেতিয়ে গেছে। এর কারণ কি? কারণ অনেক গরমের পর বৃষ্টি আসলেও গাছ অনেক বেশি খুশি হয়ে যায়, আরও দ্রুত হারে বাড়ে। কিন্তু দেখা যায় যে আপনাদের যদি একটানা 11 দিন এইরকম ঠান্ডার তাপ থাকে, কিভাবে গাছ বাড়াবেন আপনারাই বলুন। বৃষ্টি, তার উপর ঠান্ডা ঠান্ডা বাতাস, তো এই কারণে গাছের এই অবস্থা। আর ওয়েদারের উপর কারো কোনো হাত নেই। এটা হচ্ছে একেবারে এন্ড জুন, তার মানে আজকে 30 তারিখ। চিন্তা করে দেখুন যে জুন মাসেই যে এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আমার মাথায় পড়ছে। তো জুন মাসের 30 তারিখে এই অবস্থা। আমরা যদি জুলাই মাসে গার্ডেনে লাউ গাছ দেই, ভাই লাউ খাবো কবে? তো এই যে গত 11 দিনের এই ঠান্ডা ওয়েদারের কারণে আমার গাছগুলোর এই অবস্থা। সুখ দুঃখের লাউ গাছগুলো নয়, সমস্ত গাছ যেন স্টপ হয়ে আছে। এই যে দেখুন, এ পটে আমার যে বাঁশ লাউয়ের গাছ, তা কত চমৎকারভাবে বৃদ্ধি পাচ্ছিল। এই যে দেখুন, যার 1G কাটিং করে দেওয়া হয়েছে, 1G কাটিংয়ের পর কিন্তু অনেক বেশি 2G ডালও এসেছে। এই যে দেখুন, কিন্তু 2G ডাল আসলে কি হবে? ঠান্ডার কারণে একেবারেই স্টপ, গাছগুলো আর বাড়ছে না। শুধু এইগুলো নয়, আমার গার্ডেনে আরও যত গাছ আছে সবগুলোই কেমন যেন থমকে গেছে, কারণ রৌদ্রের অভাবে আপনার গাছ কিন্তু খুব বেশি বাড়তে পারে না, স্টপ হয়ে থাকে। গাছের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে রৌদ্রের তাপ। আশা রাখছি বুঝতেই পেরেছেন যে গাছের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট খাদ্য কি। যতই জৈব সার, রাসায়নিক সার আমরা মুঠো ভরে ভরে দেই না কেন, এমনকি যে কোনো ধরনের বুস্টারই দেই না কেন, গাছ বুস্ট হবে না। কারণ আমরা যে জিনিসটি জানি তা হচ্ছে গাছের জন্য মূল খাদ্য হচ্ছে আলো বাতাস এবং গরম। রৌদ্রের তাপ, গরম, আলো বাতাস না পেলে গাছ কখনই ভালোভাবে বাড়বে না, স্টপ হয়ে থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? এখন হচ্ছে ওয়েদার ভালো না হলে এই সুখ দুঃখের লাউ গাছের
অবস্থাও কিন্তু কিছুটা সুখ কিছুটা দুঃখের মতন হবে। তো এখন হচ্ছে আমি আমার গাছের লাউগুলো কেটে ফেলবো। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আশা রাখছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারাও বুঝতে পারবেন ওয়েদার খারাপ হলে আপনাদের কিছুই করার নেই, নসিবে আর তকদিরে যতটুকু আছে ততটুকুই আসবে। যতই জোরাজুরি করেন না কেন, একটাই প্রার্থনা করতে পারেন, আল্লাহ ওয়েদার একটু ভালো করে দাও, সামারের আগেই আমাদের সামারের গরমটি দিয়ে দাও, যেন আমাদের এই পরিশ্রম এবং কষ্টের ফলানো গাছে আমরা ফল পাই। আল্লাহ হাফেজ।